সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আলীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় শিরিন শারমিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজপথে ছাত্রলীগ যুবলীগ, নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে জোরালো আন্দোলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক ফাঁস, ফেঁসে গেলেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতায় এসেই ৩০,০০০ কোটি টাকার ঋণ নিল সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুদ্ধে নিজেদের প্রায় ৩৩ লাখ কোটি টাকা ক্ষয়ক্ষতির তথ্য দিল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হরমুজ খোলায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। প্রথম পাতা কলকাতা, রাজ্যে, দেশ, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, জীবনধারা, স্পেশাল স্টোরি, স্বাস্থ্য, অর্থনীতি, ভ্রমণ। বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আলীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আলীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। দলটা আওয়ামী লীগ। জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোট বাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জামাত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফিরে কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে? তারেক রহমান কি তাঁকে এবং তাঁর দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না এ তো হতে পারে না, তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন শিরিন শারমিন, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে শিরিন শারমিন পূর্বতন তদারকি সরকারেও স্পিকার ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস এই চক্রান্ত করেছিলেন।
তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দেলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল, এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তাঁর বা তাঁর দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আওয়ামী লীগ তাদের বন্ধ থাকা দপ্তরগুলি খুলতে শুরু করে। কোনো কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তার বনার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। রাজপথে ছাত্রলীগ যুবলীগ, নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে জোরালো আন্দোলন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। তাদের একটাই দাবি, আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করতে হবে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে তা বড় আকার ধারণ করে সমাবেশে রূপ নেয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মূল প্রতিপাদ্য ছিল নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ এবং তা বাতিলের দাবি। অংশগ্রহণকারীরা দাবি করেন এই নিষেধাজ্ঞা অযৌক্তিক এবং এটি সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। আন্দোলনে অংশ নেওয়া একাধিক নেতা বলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে রাজপথে নেমেছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক অধিকার হিসেবে প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। সেই অধিকার থেকেই তারা এই কর্মসূচি পালন করছেন। নেতারা আরও বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ কর্মীরাও একই সুরে কথা বলেন। তাদের মতে নিষেধাজ্ঞা শুধু একটি সংগঠনের ওপর নয়, বরং একটি বৃহৎ অংশের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলছে। তারা দ্রুত এই পরিস্থিতির সমাধান চান। অনেকেই বলেন, আমরা সংঘাত চাই না, আমরা আমাদের অধিকার চাই। রাজপথে আন্দোলনের কারণে কিছু এলাকায় যান চলাচলে ধীর গতি দেখা যায়, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা জানান, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করছেন। তবে কেউ আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আন্দোলন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তারা মনে করছেন বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সংলাপের মাধ্যমে সমাধানের উপর গুরুত্বারোপ করছেন তারা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আন্দোলন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। ফলে বিষয়টি এখন জনমতেও বড় একটি আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন। আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে সমাবেশ ও বিক্ষোভের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নেতারা। সার্বিকভাবে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের এই রাজপথের আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির প্রতি কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। দেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথিত পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক বিতর্ক। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, এটি আদৌ বাস্তব কোনো রাজনৈতিক উদ্যোগ নাকি একটি পরিকল্পিত নাটক। আর সেই নাটকের পেছনে কারা, সেটি নিয়েই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও। গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি গোপন পরিকল্পনা চলছে। বিষয়টি প্রথমে গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হলেও ধীরে ধীরে এটি রাজনৈতিক বিতর্কে রূপ নেয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা এটিকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বিএনপি এবং তাদের সমর্থক গোষ্ঠীর কেউ কেউ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিতে থাকেন, যা সন্দেহ আরও ঘনীভূত করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি হঠাৎ করে সামনে আসা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল হতে পারে, যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি এবং রাজনৈতিক মেরুকরণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এমন ইস্যু উত্থাপনকে তারা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। এদিকে সরকারের একাধিক মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো বড় রাজনৈতিক দলকে হঠাৎ করে নিষিদ্ধ করার সুযোগ নেই। তারা বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল। স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই দলকে নিষিদ্ধ করার প্রশ্নই ওঠে না। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তবে বিতর্কের মোড় ঘুরে যায় যখন কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় এই নিষিদ্ধ নাটকের পেছনে বিরোধী রাজনীতির একটি অংশের পরিকল্পনা রয়েছে, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মহলে সরকারকে বিতর্কিত করা। সেই সূত্র ধরে তারেক রহমানের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, বিদেশে বসে তিনি নাকি এমন একটি কৌশল অনুমোদন করেছিলেন যা পরে উল্টো ফল দেয়। যদিও বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলটির নেতারা বলছেন, এটি সরকারের সাজানো নাটক। জনগণ ক্ষমতায় এসেই ৩০,০০০ কোটি টাকার ঋণ নিল সরকার, বাস্তবতা কি বলছে? ঢাকা। নতুন করে সরকার গঠনের পরপরই ৩০,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, এমন একটি দাবি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি অর্থনীতিবিদদের মধ্যেও শুরু হয়েছে বিশ্লেষণ। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সরকারি ঋণ নেওয়া নিজেই কোনো অস্বাভাবিক ঘটনা নয়। প্রায় সব দেশেই বাজেট ঘাটতি পূরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অর্থনীতির গতি সচল রাখতে সরকার নিয়মিত ঋণ নেয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত সরকার দুই উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে: অভ্যন্তরীণ, ব্যাংক ও সঞ্চয়পত্র, এবং বৈদেশিক, বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। তাই ৩০,০০০ কোটি টাকার ঋণ কথাটি শুনতে বড় মনে হলেও এটি কোন সময়ের মধ্যে, কোন খাতের জন্য এবং কোন উৎস থেকে নেওয়া হয়েছে, এই তথ্যগুলো না জানলে পুরো চিত্র বোঝা কঠিন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন অর্থবর্ষের শুরুতে বা সরকার গঠনের পরপরই বড় অঙ্কের ঋণ নেওয়ার ঘটনা অনেক সময়ই হিসাবগত কারণে সামনে আসে। কারণ বাজেট বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সরকারকে বড় ব্যয়ের চাপ সামলাতে হয়, বিশেষ করে বেতন ভাতা, ভর্তুকি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে। ঋণের সঠিক ব্যবহার: যদি ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়, তাহলে তা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে এবং ঋণ পরিশোধও সহজ হবে। কিন্তু যদি অপচয় বা অদক্ষ ব্যবস্থাপনার কারণে ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার না হয়, তাহলে তা দীর্ঘমেয়াদী অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সরল। ঋণ বাড়লে কি তাদের জীবনে প্রভাব পড়বে? এর উত্তর হল পরোক্ষভাবে হ্যাঁ। ঋণের চাপ বাড়লে সরকার কি ভবিষ্যতে কর বাড়াতে হতে পারে অথবা ব্যয় কমাতে হতে পারে, যা জনসেবায় প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, ক্ষমতায় এসেই ৩০,০০০ কোটি টাকার ঋণ, এই শিরোনামটি যতটা নাটকীয় শোনায়, বাস্তবতা ততটা সরল নয়। এটি অর্থনীতির একটি নিয়মিত প্রক্রিয়ার অংশও হতে পারে, আবার পরিস্থিতিভেদে উদ্বেগের কারণও হতে পারে। সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজন নির্ভুল তথ্য, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার উপর নজর। আগামী দিনগুলোতে সরকারের ঋণ গ্রহণ ও ব্যবস্থাপনা কেমন হয়, সেটিই নির্ধারণ করবে এই পদক্ষেপ দেশের অর্থনীতির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে যান চলাচলে ইরানের নিয়ন্ত্রণের পর এবার দেশটির সামরিক বাহিনী লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নতুন করে ওই হুমকি দিয়েছে ইরান। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তাহলে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি পূর্ব সূচনা। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি কিংবা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।
হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের উপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের ঘটনায় ওই হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী থেকে ইরানের কোনো বন্দরে যাওয়া আসা করছে না এমন জাহাজের পথ আটকাবে না মার্কিন বাহিনী। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর অপরিশোধিত তেলের দাম আবার ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। জ্বালানি বাজার খোলা মাত্রই সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য 7.5% বেড়ে $102.37 দাঁড়ায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের মূল্য 8.3% বেড়ে $104.56 পৌঁছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ইতোমধ্যে সমস্যায় পড়েছে বিশ্ব। ক্রমে অনিশ্চয়তা আরও বেড়েছে। আয়ারল্যান্ডে দেশব্যাপী বিক্ষোভের পর মন্ত্রিসভার জরুরি বৈঠকে পেট্রোল ও ডিজেলের উপর ধার্য কর কমানোর কথা বলা হয়েছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের $270 বিলিয়ন অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। বাংলাদেশি অর্থে যা প্রায় ৩৩ লাখ কোটি টাকার সমান। 18 এপ্রিল বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম নিউজ এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহে মোহজেরানি বলেছেন, প্রাথমিক পর্যবেক্ষণে তারা $270 বিলিয়ন ক্ষতির তথ্য জানতে পেরেছেন। সংখ্যাটি পরিবর্তন হতে পারে। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। এই ক্ষতির হিসাবে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভবন এবং যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানের লোকসানের বিষয়টিও আছে। গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনীদের সঙ্গে আলোচনায় এইসব ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি তোলা হয় বলে জানিয়েছেন তিনি। এদিকে ইরানিদের সঙ্গে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় সরাসরি আলোচনা করলেও দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়নি। ফলে যুদ্ধবিরতি শেষে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। শুক্রবার 17 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়। বাজার বিশ্লেষণের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম $98 উপরে থাকলেও ঘোষণার পর তা $90 নিচে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজার সূচক নাইনেক্সে লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল $70 নিচে। কিন্তু মার্চ মাসের শুরুতে সংঘাতের জেরে এই দাম $100 ছাড়িয়ে যায় এবং মাসের শেষের দিকে তা রেকর্ড $119 পৌঁছায়। দীর্ঘ উত্তেজনার পর সমুদ্রপথটি খুলে দেওয়ায় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে। মূলত লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ইরান এই সিদ্ধান্ত নেয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ হওয়ায় এই পথটি খুলে দেওয়া বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে তেলের দাম আরও স্থিতিশীল হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার 17 এপ্রিল রাত 9টার দিকে পারস্য উপসাগর থেকে নোঙর তুলে জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সময় শুক্রবার রাত 11:50 জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। আবহাওয়া ও পরিস্থিতি অনুকূলে থাকলে আজ শনিবার ভোর রাত 3টার মধ্যেই এটি প্রণালীটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় 9 নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে। ইরান কর্তৃপক্ষ শুক্রবার বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পারস্য উপসাগরে অবস্থানরত শত শত জাহাজ নোঙর তুলতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যমতে হরমুজমুখী জাহাজের এই বিশাল স্রোতের শুরুর সারিতেই রয়েছে বাংলাদেশের এই জাহাজটি।
জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা বা নিষেধাজ্ঞা না থাকায় তারা পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছেন। এমভি বাংলার জয়যাত্রা গত 2 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল। এর আগে 2 দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। গত 11 মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতির অভাবে তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয়বার অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছিল। অনুমতি না পেয়ে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার বোঝাই করে পারস্য উপসাগরে নোঙর ফেলে অপেক্ষা করছিল। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালী সফলভাবে অতিক্রম করার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। জাহাজে থাকা 31 জন নাবিক সুস্থ ও নিরাপদ আছেন এবং তাদের মধ্যে এখন স্বস্তির আবহ বিরাজ করছে।